শুরু হলো ঈদ যাত্রা। শেকড়ের টানে ছুটছে মানুষ, নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাস টার্মিনালে। এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। খুলল যোগাযোগের নতুন দুয়ার। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন করলেন ৬ উপদেষ্টা। ১৮ কিলোমিটার সাগরপথ পাড়ি দিতে লাগবে মাত্র ১.৫ ঘন্টা। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত। এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিটেন্স পাওয়ার আশা। পদায়ন ও অনিয়মে বিশৃঙ্খলা কৃষি অধিদপ্তরে। নেতাদের দাপটে আতঙ্কিত সাধারণ কর্মকর্তারা। দ্বন্দ্বের প্রভাব মাঠ পর্যায়েও, উৎপাদন হুমকিতে পড়ার শঙ্কা। এবং ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। বেশিরভাগ হোটেল মোটেল বুকিং শেষ, নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। শুরু হলো ঈদ যাত্রা। শেকড়ের টানে ছুটছে মানুষ। সকাল থেকে নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাস টার্মিনালে। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশন থেকে এখনও পর্যন্ত 7টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ পাওয়া যাচ্ছে 3 এপ্রিলের টিকিট। সড়কপথেও শুরু হয়েছে ঈদ যাত্রা, তবে এখনও নেই যাত্রী চাপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, লম্বা ছুটির কারণেই এবার যাত্রী খরা। তবে দুদিন পর থেকে যাত্রী চাপ কিছুটা বাড়ার আশা তাদের। ঈদ যাত্রা নিয়ে কমলাপুর রেল স্টেশনে ব্রিফ করছেন স্টেশন ম্যানেজার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখছেন যে আমরা বিভিন্ন স্তরে স্তরে চেকিং ব্যবস্থা রেখেছি, যাতে বিনা টিকিটই বা অনভিপ্রেত ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে, যাতে টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি। এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। আমাদের জিআরপি আরএমবি সবাই কাজ করতেছে। বিশেষ করে ভাই বুড়িমারি 1.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে। আমাদের এমন চিত্র, বিষয়টি একটু বলবেন। বিষয়টা হলো, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে, ইঞ্জিনের কারণে 1.5 ঘন্টা লেটে ছেড়ে গেছে। এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল, ওই যে ট্রেনটা আসছে সেটা আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে, যার জন্য 1.5 ঘন্টা লেটে গেছে। 11 সিন্ধুর রিপ্লেসমেন্টের কারণে 50 মিনিট লেট গেছে। সবাই আপনারা জানেন, 18টা ট্রেন পরিচালনা করার ক্ষেত্রে সবগুলো ট্রেনই সঠিক সময় ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কানেক্টিংয়ের জন্য লেট গেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা সমস্যা হয়েছে, বিড়ম্বনার শিকার হয়নি। ইনশাআল্লাহ আমরা সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। বিলম্বের আশঙ্কা থাকলে আপনারা বিকল্প প্রস্তুতি কি রেখেছেন? সেটা হলো, যদি আমরা পূর্ব থেকে বিলম্বের আশঙ্কা করি বা কোনো সমস্যার কারণে বিলম্ব হচ্ছে জানি, সেই ক্ষেত্রে আমরা মেসেজের মাধ্যমে যাত্রী সাধারণকে অবহিত করি। আর উপস্থিত বা হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্ব হয়, সেটা তো তখন আর সুযোগ হয় না। কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি শুনছিলাম স্টেশন ম্যানেজারের ব্রিফিং। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী মনির হোসাইন। ঈদ যাত্রার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মনির,
শুরু হয়েছে ঈদযাত্রা, ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে আজকে সকাল থেকে শুরু হলেও ঈদযাত্রা বাস কাউন্টারগুলো আমরা কিছুটা ফাঁকা দেখেছি সকাল থেকেই, যে ঈদযাত্রা, এবং সকাল থেকে আমরা মোয়াখালী দেখেছি এবং যেই এখন আছি গাবতলী বাস কাউন্টারের যে চিত্র আসলে সেটি কিছুটা ফাঁকা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যাত্রী বেড়েছে এবং যে পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন যে আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা আরও 2-1 দিন পর যাত্রীদের এখনকার যেই চাপ, এই চাপটা আরও কিছুটা বাড়বে। যেহেতু সরকারি ছুটি শুরু হবে সেক্ষেত্রে আসলে বাড়বে, এবং আরও কিছুদিন পর গার্মেন্টস যখন ছুটি হবে তখন আসলে তারা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যাত্রী তারা তখন পাবেন। এখনও আসলে আমরা যেটি দেখছি কাউন্টারগুলোতে এখনও যাত্রীরা আসছেন, টিকিট কাটছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। এবং আমরা যাত্রীদের কাছে জানতে চেয়েছিলাম যে কোনো ধরনের ভোগান্তি কিংবা তারা কিন্তু 2-1 জন অবশ্য কিছুটা ভাড়া বৃদ্ধির অভিযোগ করলেও অধিকাংশের সেই ভোগান্তির কিন্তু কোনো অভিযোগ নেই এবং তারা বলছে স্বাচ্ছন্দ্যেই তারা আসলে বাড়ি ফিরে যাচ্ছেন। তো গাবতলী বাস টার্মিনাল থেকে সড়ক পথে ঈদযাত্রার এই ছিল আমার কাছে সবশেষ। গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মনির হোসাইনের সঙ্গে। অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস। সকালে 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এই উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদে সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা সচল হলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আজকে কি রকম লাগতেছে এটা ভাষায় ব্যক্ত করার মতো না, বুঝছেন। এটা এতদিন যে দুর্ভোগ ছিল এটা অবর্ণনীয় দুর্ভোগ। সন্দ্বীপের মানুষের কাছে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে, তারা বাংলাদেশের মেইন ভেল্টের সাথে সরাসরি যুক্ত হতে পারছে। এত আরামে আমরা ফেরি দিয়া বা গাড়ির সাথে ঢাকা থেকে ডাইরেক্ট গাড়ি আসে সন্দ্বীপ যাবে, এটা কল্পনার বাহিরে। সন্দ্বীপে যে মানুষের এত কষ্ট, 4 লক্ষ মানুষের যাতায়াতে এত কষ্ট, সেটা নিয়ে কোনোদিন কিন্তু আমরা জাতীয় পর্যায়ে আলোচনা দেখিনি। এখন তো আলোচনা দূরে থাক, সমস্যাটার সমাধানই হয়ে গেল। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব নতুন রেকর্ড করতে যাওয়া প্রবাসী আয়ের প্রবাহ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালাল উদ্দিন শিকদার। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে চলুন একটি প্রতিবেদন দেখে আসা যাক। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত সরকারের। এপ্রিলের শেষ নাগাদ মিলবে নতুন নোট। লন্ডন সফরে সময় টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। জানান, চলতি মাসে ইতিহাসের সর্বোচ্চ $3 বিলিয়ন রেমিটেন্স আসতে পারে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে ব্রিটিশ সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান গভর্নর। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ঈদকে কেন্দ্র করে নতুন নোটের আবেদন থাকলেও এবারে তা না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ জুলাই আন্দোলনের ছবিযুক্ত নোট প্রস্তুত হয়নি। লন্ডন সফরে এসে সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গভর্নর জানালেন, সরকারের নির্দেশেই বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নষ্ট নয়, আপাতত সংরক্ষণ করে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। আমরা নতুন করে আগে ছাপানো নোট এখন আর বাজারে ছাড়ছি না। সেই নোটগুলো যেগুলো বাকি আছে অবশিষ্টাংশ, সেগুলো আপাতত বাক্সবন্দি অবস্থায় থাকবে। নতুন নোট ছাপানোর ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি ব্রিটেনেই একটা কোম্পানি ডোলারু তারা এটা তৈরি করছেন, আর একটা সুইস কোম্পানি তারা করছে। এপ্রিলের শেষ নাগাদ নতুন নোট আমরা বাজারে আনতে পারবো। আলোচনা হয় রেমিটেন্স প্রসঙ্গ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে, আর চলতি মাসের 19 দিনে এসেছে $2.25 বিলিয়ন। ইতিহাস ভেঙে একক মাস হিসেবে এটি 3 বিলিয়ন হওয়ার আশা গভর্নরের। প্রবাহ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সরকারের ইনসেন্টিভই হোক এবং অর্থ পাচার বন্ধ হওয়ার কারণেই হোক, তো আমরা কিন্তু রেমিটেন্সের প্রবাহ খুব ভালো পাচ্ছি। আমরা আশাবাদী
এই বছর হয়তো 29 থেকে 30 বিলিয়ন ডলারের মতো আমরা রেমিটেন্স পাবো। লন্ডন সফর প্রসঙ্গে বলেন এস আলম সহ বাংলাদেশ থেকে পাচার করা অর্থের খোঁজে তিনি এসেছেন, কোথায় কি সম্পদ আছে এবং তা দেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের সহযোগিতার কথাও জানান তিনি। 15 থেকে 20 বিলিয়ন ডলার এই একই ব্যক্তি বা তার পরিবার নিয়ে গেছে। তো সেখানে আমাদেরকে ব্যাংকিং খাতের থেকে বিভিন্ন উৎস থেকে যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলোকে আমরা ট্রেস করে ফেলেছি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। অ্যাসেট রিকভারি ইস্যু নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ এনজিওস এবং এমপিস এবং মিনিস্টার পর্যায়ে আমাদের আলোচনা হয়েছে, কিছু লিগ্যাল ফার্মের সাথেও আমাদের আলোচনা হয়েছে। গভর্নর বলেন অবাধে অর্থ পাচার বন্ধ হওয়ায় বর্তমানে রিজার্ভের ক্ষয় অনেকটাই কমে এসেছে। IMF এর BPM 6 অনুযায়ী 20 মার্চ রিজার্ভ ছিল 19.96 বিলিয়ন ডলার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। স্যার, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রত্যাশা যে চলতি মাসে বছরের একেবারে রেকর্ড পরিমাণ কিংবা সর্বোচ্চ 3 বিলিয়ন ডলার প্রবাসী আয় আসতে যাচ্ছে। তো এইটাকে আপনি কি মনে করছেন? এটি কি উৎসবের আগের স্বাভাবিক প্রবাহ নাকি কোনো বিশেষ উদ্যোগের ফল আপনি মনে করছেন? না, এটা হচ্ছে কম্বাইন্ডলি আপনাকে ভাবতে হবে, কারণ গভর্নমেন্ট অনেক স্টেপ নিয়েছে আর মানুষের তার মনোজগতের জায়গাটা আপনার পরিবর্তন হয়েছে। একটা আমরা দেখতে পাচ্ছি যে গত সরকার ফল করার পর থেকে আপনার প্রবাসীরা আপনার রেমিটেন্স পরিমাণ পাঠানি বৃদ্ধি করেছে। আপনি যে এখন বলছেন যে এই মাসে প্রায় 3 বিলিয়ন ডলার, আমি দেখছিলাম যে গত বছর আপনার এই রোজায় কত টাকা আসছিল, প্রায় আপনার গত বছর রোজার থেকে যদি হিসাব করি 800 মিলিয়ন ডলার বেশি, প্রায় 1 বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু এবার আসতেছে। কাজে এখানে সরকারেরও বিভিন্ন উদ্যোগ আছে। একইভাবে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছেন প্রবাসীরা, তারাও আপনার দেশপ্রেমের প্রতি ভালোবাসা দেখিয়ে আপনার টাকাটা পাঠাচ্ছেন। এগুলো কম্বাইন্ডে বলতে পারেন। স্যার, আরেকটু জানতে চাচ্ছি যে এবার যে এই পরিবর্তনটা আসলো আসলে আগে কেন হয়নি? মানে এখানে বিশেষ পার্থক্য বা বাংলাদেশ ব্যাংকের এক্ষেত্রে কি ধরনের উদ্যোগ আছে বলে আপনার মনে হয়? এটা একটা লম্বা আলোচনা, তবু শর্টে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনার আগে হুন্ডির পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, তাই না? হুন্ডি, একটা জিনিস মনে রাখবেন যে হুন্ডি আপনি কখনো বন্ধ করতে পারবেন না। এটা একটা প্রাচীন পদ্ধতি, এটা মানুষ তার সুবিধার কারণেই ব্যবহার করে। কিন্তু যেটা হচ্ছে যে কম বেশি পরিমাণ, কিন্তু আগে বেশি পরিমাণটা বাড়ার মূল কারণটা ছিল মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা বেশি রেট পেত। অনেক হয়তো বলতো যে আপনার তারা হুন্ডিওয়ালার যে সার্ভিসগুলো দিত, মানে একদম টাকাটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেই সার্ভিসটা বাংলাদেশ ব্যাংকে এদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না, অথবা অন্যান্য বাংলাদেশ বেস মানি এক্সচেঞ্জগুলো আছে তারা দেওয়া সম্ভব ছিল না, অথবা হুন্ডিওয়ালার সেই সার্ভিসটা দিত। কিন্তু এর মূলত কারণ, আরেকটা বড় কারণ ছিল হচ্ছে আপনার এই দেশ থেকে আপনার প্রচুর টাকা পাচার হতো, তাই না? মানে টাকা যেটা বাংলাদেশি টাকা তারা বিদেশে ডলার করে পাঠিয়ে দিত, তাই না? তো সেই জায়গায় হুন্ডিওয়ালারা আপনার এই টাকাগুলো কালেক্ট করতে মাইগ্রেন্ট ওয়ার্কারের কাছ থেকে। এখন যেহেতু আপনার টাকা পাচারটা বন্ধ হয়ে গেছে, এবং একইভাবে আপনি জানেন যে গার্মেন্টসের যে এক্সপোর্টগুলো হয়, এক্সপোর্টের যে ব্যাক টু ব্যাক এলসির যে টাকাটা যে আপনার আসলো, সেটাও কিন্তু আপনার পাচার হয়ে গেছে। তো আপনার ওইখান থেকে মানে সব রাজনীতিবিদরাও যারা টাকা পাচার করতো, ব্যবসায়ীদের ভিতরে একটা অংশ ছিল এলসি থ্রুতে তারা টাকা পাচার করতো। এই কারণে যে একটা ডিমান্ড ছিল ফরেন কারেন্সির, এইটার কারণে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কাররা যেহেতু তারা দেখতো যে আপনার বেশি পরিমাণ টাকাটা পাওয়া যায়, তাহলে তারা ওই হুন্ডির মাধ্যমে কিন্তু পাঠাতো। কাজে এই জায়গায় সরকার একটা বড় সাফল্যতা হচ্ছে যে আপনার এই টাকা পাচারের জায়গাটা বন্ধ করে দিয়েছে তারা, যার কারণে ওই হুন্ডিওয়ালারা এখন সেইভাবে করে বড় ধরনের অফার করতে পারছে না আপনার মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে, আসো তোমরা বেশি করে আমাদের কাছে টাকা পাঠাও। কিন্তু এরপরও আমি বলবো যে আপনি যে বলেন যে 3 বিলিয়ন ডলার এই মাসে, কিন্তু আমাদের একটা ক্যালকুলেশন ছিল যে বছরে প্রায় আমরা 35 বিলিয়ন ডলার পাওয়ার কথা। তার মানে আমাদের বছরে আসলে 3 থেকে 3.5 বিলিয়ন ডলার, এই মাসে 3 থেকে 3.5 বিলিয়ন ডলার পাওয়ার কথা। এখন আমি মনে করছি যে এই 3 বিলিয়ন তো শুধু আপনার রোজার ঈদের কারণে হচ্ছে, ঈদ এবং রোজা কোরবানিতে সবসময় আপনার বেশি টাকা আসে। কিন্তু এর অন্যান্য মাসগুলো দেখেন প্রায় আমরা 2.2 থেকে 2.5 বিলিয়ন ডলার কিন্তু পাচ্ছে। কিন্তু আমাদের হিসাবে কিন্তু আসার কথা কিন্তু প্রতি মাসে 3 থেকে 3.5 বিলিয়ন ডলার। একটা হতে পারে যে হুন্ডিটা এখনো রয়ে গেছে, যেটা পুরোপুরি বন্ধ হয়নি। কাজে এই জায়গাগুলোকে আপনার আরো বেশি নজর দিতে হবে আমাদের। স্যার, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোরও বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা দেখছি। তো সেক্ষেত্রে হুন্ডি বন্ধে বা প্রবাসী আয় বাড়াতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কোনো উদ্যোগ বা বিশেষ কোনো কর্মপরিকল্পনা দেখছেন কিনা?
না, আমি এটা খুবই আহত হয়েছি। আমি বিএনপির আপনার ৩১ দফাও পড়েছি, আপনার জামায়াত ইসলামী ৪১ দফাও পড়েছি। অন্যান্য পার্টির কোনো ম্যানিফেস্টো আমি পাইনি। তাদের দফাগুলো পড়েছি, কিন্তু আমি দফাগুলোতে দেখলাম তারা সবকিছু টাচ করলেও মাইগ্রেন্ট ওয়ার্কার রিলেটেড গুলোকে তারা কিছুই টাচ করেনি। এটা খুব মানে আমাদের জন্য হতাশাজনক। যেন যে গার্মেন্টস সেক্টরের পরে যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের তার যে কন্ট্রিবিউশন, এটা যে কেন দফাতে আসলো না, অথবা রাজনীতিবিদ যারা ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন তাদের মাথায় কেন আসলো না, এটা একটা আউটলাইন আমাদের আসলে থাকা দরকার ছিল। যে আমরা নিরাপদ অভিবাসনকে বৃদ্ধি করার ক্ষেত্রে আপনার রাজনীতি দলগুলো কি ভাবছে, রেমিটেন্স বৃদ্ধি করার ক্ষেত্রে মাইগ্রেন্ট ওয়ার্কারগুলো কিভাবে, রাজনীতিবিদগুলো কিভাবে ভাবছে, সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে এই যে একটা গার্মেন্টস সেক্টরে যারা বিজেপি আছে তারা যতটা শক্তিশালী, যতটা তাদের আওয়াজ সমাজে সব জায়গায় যায়, কিন্তু আনফরচুনেটলি মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়, কিন্তু তারা সবচেয়ে এখনো পর্যন্ত একটা দুর্বল স্টেক হোল্ডার হিসেবে আমাদের সমাজ এখন বিদ্যমান। আর আনফরচুনেটলি রাজনীতিবিদরা এদের কন্ট্রিবিউশনটা মুখে মুখে স্বীকার করে, কিন্তু তাদের পলিসি পেপারে অথবা তাদের বক্তৃতায় কিন্তু আমরা এখনো কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। কর্মকর্তারা গ্রুপিং দ্বন্দ্বের প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। এতে কৃষি বিভাগ ও উৎপাদন ব্যবস্থা হুমকিতে পড়ার আশঙ্কা করছেন সাবেকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএই মহাপরিচালক জানান, আইন পরিপন্থী কাজ করলেই নেওয়া হবে শক্ত পদক্ষেপ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকার আমলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ 17টি সংস্থা জুড়েই প্রভাব ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে পাশ করা কর্মকর্তাদের। বিপরীতে কোণঠাসা ছিলেন শেরেবাংলা সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যন্ত কৃষি বিভাগের যোগ্যদের পদায়ন না করে দলীয় কর্মীদের প্রাধান্য দেওয়ার অপসংস্কৃতি চালু করে কর্মকর্তাদের মাঝেই বিপরীতমুখী অবস্থান তৈরি করা হয়। আগস্টে পট পরিবর্তনের পরপরই সংস্থাগুলোতে শুরু হয় আওয়ামী বিরোধীদের পদায়ন। অন্যান্য সংস্থায় কোন্দল ছাইচাপা থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএইতে দেখা দেয় প্রকাশ্যে। ঘটে প্রকল্প পরিচালক সহ ৭৬ কর্মকর্তার নামে মামলা দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা। কৃষিবিদ ইনস্টিটিউট কেন্দ্রিক গ্রুপিংয়ের প্রভাবে কর্মকর্তারা জড়িয়ে পড়েন রেষারেষিতে। বিগত সরকারের আমলে ডক্টর রাজ্জাক একমাত্র কৃষিবিদ প্রথম যে কৃষিমন্ত্রী হয়েছিলেন। উনি এটাকে দলীয় ভিত্তিক, পকেট ভিত্তিক মন্ত্রণালয় বানিয়েছেন। সামগ্রিক মিলন না হলে যে অবস্থা বিগত সরকারের আমলে হচ্ছে, একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে খামারবাড়িতে সব ধরনের সভা কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হলেও মাঝে মধ্যেই চলছে বহিরাগতদের আনাগোনা। এমন অবস্থায় সংস্থা প্রধান জানান, যে কোনো বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে সংস্থাটি। এখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেটা আমাদের সচিব মহোদয় সহ উপদেষ্টা স্যার এটা অবগত আছেন। আমরা সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছি। খামারবাড়ি থেকে কর্মকর্তা বদলি, নতুন পদায়ন, প্রকল্প পরিচালক নতুন নিয়ে থমথমে অবস্থা বিরাজমান কয়েক মাস ধরেই। আতঙ্ক আর গোমট পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষির উৎপাদন ও পরিসংখ্যানেও মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে জমে উঠেছে ঈদের কেনাবেচা। সকাল থেকেই বিপণী বিতানগুলোতে ভিড় করছেন নানান বয়সের মানুষ। এই মুহূর্তে শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে আছেন রিপোর্টার সঞ্জয় কুমার অভিজিৎ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সঞ্জয়, মাদারীপুরের যে বাণিজ্যিক শহরের যে বাণিজ্যিক কেন্দ্র সেটি হচ্ছে পুরান বাজার। এই পুরান বাজারে আজকে 23 রমজান। সেই রমজানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ এখানে পোশাক কিনতে এসেছেন এবং বাহারি রকমের যে পোশাক সেটি কিন্তু এই পোশাকের দোকানে তারা ভিড় করছেন ক্রেতারা। তারা নানান পছন্দনীয় যে পোশাক সেটি কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছেন এবং আমরা কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছে যে দামও তাদের সাধ্যের মধ্যে রয়েছে। অর্থাৎ এই শহরের যে পুরান বাজার, এখানে কিন্তু ক্রেতাদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষণীয়। তো আমরা বেশ কিছু দোকানদারের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা পছন্দের সব পোশাক সেটি তারা সংগ্রহ করে রেখেছেন দোকানে এবং যার যেভাবে পছন্দ হচ্ছে ঠিক সেভাবেই তারা এই পোশাকগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এবং এখানে ঈদকে ঘিরে নতুন নতুন সব ডিজাইনের যে পোশাকগুলো সেগুলো রাখা হয়েছে। এছাড়া অন্যান্য দোকানের যে কসমেটিক্স, জুতা সহ অন্যান্য দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং এই পুরান বাজারে যে
গার্মেন্টস সহ কাপড়ের অন্যান্য দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়া। অর্থাৎ এই ঈদকে ঘিরে যে কেনাকাটা সেটি কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের শহরের পুরান বাজার থেকে ঈদের কেনাকাটার সবশেষ। মাদারীপুরের পুরান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিতের সঙ্গে। ঈদের আমেজে বিক্রি বেড়েছে নতুন গাড়ির বাজারে। ক্রেতা টানতে কোনো প্রতিষ্ঠান দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার, আবার কোনো কোনো কোম্পানির চলমান অফারেই ঈদের আগে ক্রেতা সমাগম বেড়েছে শোরুমে। কেনার আগে নানাভাবে দেখে নেওয়া হচ্ছে পছন্দের গাড়ি। কেউ আবার কেনার পরিকল্পনা পাকা করার আগে দেখে যাচ্ছেন শোরুম ঘুরে। বাজার তথ্য, গেল 2 বছর ধরে নতুন গাড়ির দিকে ঝুঁকছেন ক্রেতা, কারণ ডলারের দাম বেড়ে যাওয়ার পর থেকে প্রায় কাছাকাছি দামে বিক্রি হচ্ছে রিকন্ডিশন ও ব্র্যান্ড নিউ কার। গাড়ির বাজারে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করতে অনেক কোম্পানি দিয়েছে মূল্য ছাড় সহ নানা অফার, যা আকৃষ্ট করছে ক্রেতাদের। স্টারগেজারের প্রাইস হচ্ছে 37 লাখ এবং ক্রেটা গ্র্যান্ডের প্রাইস হচ্ছে 45,50,000। এই দুটো মডেলের উপরেই আমাদের হচ্ছে 50,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট অফার যাচ্ছে এবং সিক্রেট রেসিপি 10,000 টাকার কুপন যাচ্ছে এবং হাইসেন্সের হচ্ছে 10,000 টাকার কুপন যাচ্ছে। এই অফারের কারণে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। সবকিছু মিলিয়ে আসলে আমি ক্রেটা গ্র্যান্ডটা বুকিং করে দিলাম। 7 সিটার গাড়ি 1500 সিসির মধ্যে আছে, এটার মধ্যে অনেক ফিচার ভালো আছে আর মাইলেজও ভালো, এই জন্য নিয়ে নিলাম। আব্বা আমার একটা চয়েস ছিল। কোনো কোনো কোম্পানি আবার চলমান অফারেই পাচ্ছে ভালো সাড়া। ঈদ উপলক্ষে এই গাড়ি অনেকেই পারচেস করতেছে এবং সবাই দে আর লুকিং ফর ব্র্যান্ড নিউ কার্স। সিলন 6-এ আমরা অফার দিচ্ছি 63,90,000 ফার্স্ট 200 কাস্টমারের জন্য, 1,10,000 টাকা ছাড়। ঈদের আগে যদি বাই করতে পারে, দ্যাট কেস বাসায় সবার সাথে উৎসব আনন্দের মধ্যে নতুন গাড়ি শো করা। বাংলাদেশে বর্তমানে সেডান কারের চেয়ে এসইউভির দিকে ক্রেতাদের নজর বেশি, যেখানে আবার নতুন করে আগ্রহ বাড়িয়েছে 7 সিটার ও পরিবেশ বান্ধব ইভি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। ইতিমধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং শেষ হয়ে গেছে, আর পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। মনির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। একই স্থান থেকে দিনের শুরু ও শেষ দেখার সুযোগ থাকায় পর্যটকদের কাছে সাগরকন্যার কদর একটু বেশি। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের আনাগোনা। আশা করা হচ্ছে ঈদের টানা ছুটিতে এ সংখ্যা আরও বাড়বে। পর্যটকদের বরণ করে নিতে হোটেল মোটেল ও রিসোর্টগুলো সেজেছে নতুন সাজে। দোকান ঠিকঠাক মতো সাজাইতেছি, আশা করি ঈদে বেচাকেনা ভালো হবে। আমাদের অলমোস্ট 50% মতো রুম বুকড হয়ে গেছে। মূলত আমাদের দেশীয় কালচারাল ফুডগুলোকে নিয়ে আমরা মেনু সাজিয়েছি। ডিসকাউন্ট পলিসিটা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। তারকা মানের হোটেলগুলোতেও 40% পর্যন্ত টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতি বছর প্রতিনিয়ত যেরকম উপচে পড়া ভিড় হয়, এবছর আরো বেশি হবে আমার মনে হয়। এদিকে পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। কোনো অসুবিধা হবে না, আর সর্বত্রই আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকব। 1996 সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে কুয়াকাটায় 2 শতাধিক ছোট বড় হোটেল মোটেল রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান বিরাজ। জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রমজানের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষায় উদ্যোগ নিয়েছে দেশের ঐতিহ্যবাহী ব্র্যান্ড ফিনিশ। পবিত্রতায় সুরক্ষিত রমজান শিরোনামে রাজধানীর বিভিন্ন স্থানে এই উদ্যোগ বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
ঢাকার প্রধান ইফতার বাজার ও গণ ইফতার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। খাবার ঢেকে রাখার জন্য বিতরণ করা হচ্ছে কাভার। এছাড়া মসজিদের টয়লেট ও অজুখানা পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ফিনিশ। এর মাধ্যমে রমজানের পবিত্রতা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। হাত ধোয়ায় সচেতনতা বাড়াতে ইফতারের আগে লাইফবয় টাইম ক্যাম্পেইন শুরু করেছে দেশের অন্যতম ফাস্ট মুভিং কনজিউমার গুডস ব্র্যান্ড লাইফবয়। রমজানে ইফতার বাজার মানেই উৎসবমুখর পরিবেশে হাজার মানুষের সমাগম। এর মাঝে পরিচ্ছন্নতা নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ। সেই কাজটি করে যাচ্ছে লাইফবয়। রাজধানীর চকবাজারে এই কার্যক্রম হাতে নিয়েছে জনপ্রিয় ব্র্যান্ডটি। হাত ধোয়ার সাথে সাথে জীবাণু থেকে সুরক্ষিত রাখাও এই ক্যাম্পেইনের লক্ষ্য। সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে কমছে জ্বালানির দাম। বাজার বিশ্লেষকরা বলছেন, রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি ও রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে ইতিবাচক আলোচনার প্রভাবই কারণ। বিশ্ববাজারে এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম কমেছে 0.42%। সোমবার সকালে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে প্রায় $72। সপ্তাহ ব্যবধানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI-এর দামও কমেছে 0.38% কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $68। কয়লার দাম এক সপ্তাহে প্রতি টনে 0.77% কমে বর্তমানে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $97। নিম্নমুখী প্রবণতায় রয়েছে গ্যাসোলিনও। সপ্তাহ ব্যবধানে 0.61% কমে সোমবার সকালে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হচ্ছে $2.18। বিশ্ববাজারে কমেছে প্রাকৃতিক গ্যাসের দামও। গত সপ্তাহের তুলনায় 1.28% দাম কমে প্রতি MMBTU বিক্রি হচ্ছে $3.93। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো ঈদযাত্রা, শেকড়ের টানে ছুটছে মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, ভিড় নেই বাস টার্মিনালে। এবারও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। খুলল যোগাযোগের নতুন দুয়ার। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল উদ্বোধন করলেন 6 উপদেষ্টা। 18 কিলোমিটার সাগরপথ পাড়ি দিতে লাগবে মাত্র 1.25 ঘন্টা। বঙ্গবন্ধুর ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত। এপ্রিলে মিলবে নতুন নোট, জানালেন গভর্নর। চলতি মাসে $3 বিলিয়ন রেমিটেন্স পাওয়ার আশা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।